গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে হলো সোমবার আর এখন ভোর 5টা বাজে। দেখো বাইরের দিকটা কেমন অন্ধকার। আগে ভোর 5টার সময় সূর্যের আলোতে চারদিকটা পরিষ্কার হয়ে যেত, কিন্তু কয়েকদিন ধরে খেয়াল করছি এখন ভোর 5টার সময় বাইরের দিকটা অন্ধকার থাকে। কারণ এখন বেলা ছোট হয়ে এসছে, রাত বড় হবে। কৃপা আজকে কলেজে যাবে, ওই জন্য তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসলাম। ওকে রান্না করে টিফিন দিতে হবে। গতকালকে চন্দ্রগ্রহণ ছিল, গতকাল তো রোববার ছিল, ওই কারণে বাড়িতে চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম। কালকে রাতের বেলা যে চন্দ্রগ্রহণ সেটা আমি জানতাম না। তারপর সন্ধ্যের সময় আমার বর ফোন করে বলল রাত 9টার মধ্যে ডিনার করে নিতে হবে, খাবার দাবার যা আছে সমস্ত কিছু খেয়ে নিতে হবে। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় তো খেতে নেই, বা তার আগে যে সমস্ত খাবার রান্না করা হয় সেগুলো গ্রহণের পরেও খেতে নেই, তাহলে নাকি শরীর খারাপ করে। আমার বাপের বাড়িতে অত কিছু নিয়ম আমি দেখিনি, তবে শ্বশুর বাড়িতে আসার পর এই নিয়মগুলো আমি করতে দেখেছি, বা আমি নিজেও সবসময় সেগুলো করি। গতকাল তো চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম, তো রাইসটা ঠিকঠাকই রান্না করেছিলাম, কিন্তু চিকেনটা একটু বেশি ছিল। আমার তো আর চন্দ্রগ্রহণের কথা খেয়াল নেই, আমি ভাবলাম যে মাংস যদি একটু বেশি থাকে ফ্রিজে রেখে দেবো, অর্জুন আজকে খেয়ে নেবে। এই জন্যই আমি একটু চিকেনটা বেশিই রান্না করেছিলাম। এবার যখন শুনলাম যে কালকে রাতে চন্দ্রগ্রহণ, তারপর তো চিকেন নিয়ে মহা চিন্তায় পড়ে গেলাম। তারপরে আমরা নিজেরাই বেশি বেশি করে খেয়ে নিলাম। আমি তো চিকেন একটা সেরকম খাই না, কিন্তু কালকে রাতে জোর করেই খেয়েছি। ভিডিওগুলো একটু দেরিতেই আপলোড করছি, কারণ মাঝখানে কয়েকদিন আমার শরীর খারাপ ছিল, ডাক্তারের কাছে গিয়েছিলাম, তারপর বারবার কলকাতায় যাওয়া আসা করা, এই সমস্ত কারণে আমি ভিডিওগুলো সময় মতো আপলোড করতে পারিনি। তাছাড়া মাঝে মধ্যেই উপোস থাকা হয়, একাদশী থাকা হয়, তো ওই সব দিনগুলোতে না ভিডিও এডিট করে আর আপলোড করতে ইচ্ছে করে না। সেদিন খুব শরীর খারাপ লাগে, তখন আর এই সমস্ত ভিডিওর দিকে আর খেয়াল দিতে পারি না। গতকাল রাতে আমার বর লাল শাক নিয়ে এসেছিল, তো সেটাই এখন কেটে ধুয়ে রান্না করছি। কয়েকদিন ধরে খেয়াল করছি আমার বর যখনই বাজারে যাচ্ছে তখনই কোনো না কোনো একটা সবজি হাতে করে নিয়ে আসছে, হয় লাল শাক, নয়তো শাপলা, নয়তো কাঁকরোল, মানে একবারে ব্যাগ ভরে সবজি বাজার করছে না। যখনই বাইরে যাচ্ছে তখনই দেখছি হাতে করে 2-1 রকমের সবজি নিয়ে ঘরে ঢুকছে। মানে দিনের মধ্যে 2-3 বার করে সবজি বাজার থেকে আমাদের বাড়িতে আসে। যাই হোক, আমার তো রান্না হয়ে গেল। কাঁকরোল ভাজা করলাম, লাল শাক ভাজা করলাম, এগুলো সব কিন্তু সকালবেলাই কাটাকুটি করেছি। মুগ ডাল রান্না করেছিলাম 5 ফোড়ন, হিং আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, খেতে ব্যাপক হয়েছিল। মুগ ডাল যে এইভাবে রান্না করলে খেতে এতটা ভালো লাগে আমার জানা ছিল না। সামান্য একটু আদা আমি গ্রেট করে এর মধ্যে দিয়েছিলাম, বেশ ভালো লেগেছে। 2টো টিফিন বক্সে ভাত দিলাম, একটা সকালের দিকে খাবে আর একটা দুপুরের দিকে খাবে। এবার ভাতের মধ্যেই ডালটা দেব। আলাদা টিফিন বক্সে তো ডালটা দিতেই পারি, কিন্তু মেয়ে এতগুলো টিফিন বক্স নিতে চায় না। আর সত্যি তো এতগুলো টিফিন বক্স অত দূরে বয়ে নিয়ে যাওয়া একটা ঝক্কির ব্যাপার। এবার তো চলে গেল, রান্না এখনও কমপ্লিট হয়নি। সোয়াবিনের তরকারি করব আর শাপলা করব। কালকে রাতে কৃপা অর্জুনকে দায়িত্ব দিয়েছিলাম শাপলা কাটার, তো দুজন মিলে শাপলাগুলো কেটেছে, এইটুকু কাটতে পারেনি। আর এগুলো ছিল পাখার তলায়, আমরা যে ঘরে ঘুমাই সেই ঘরে পাখার নিচে ছিল। এবার দেখো শাপলাগুলোর কী অবস্থা, কেমন দড়ি দড়ি হয়ে গেছে। শাপলাগুলো দেখতে এখন কেমন লাগছে দেখো, কীরকম মনে হচ্ছে সাপের মতো। আমারও খেয়াল ছিল না, আমার তো কালকে খুব শরীর খারাপ ছিল। যাই হোক, তো আমিও খেয়াল করিনি, তাহলে হয়তো এগুলো আমি ঢাকা দিয়ে রাখতাম বা অন্য ঘরে সরিয়ে রাখতাম। এই যে এগুলো কেটেছে, এই যে এগুলো কাটা হয়েছে, আর ওগুলো কাটতে পারেনি। ওদের নাকি ভালো লাগছিল না আর এগুলো কাটতে। অনেকটা শাপলা এনেছিল কালকে, এখন তো শুকিয়ে একটুখানি হয়ে গেছে। তো দেখি এই যে এই শাপলাগুলো নেবো কিনা ভাবছি। আমার তো ভালো লাগছে না এই যে এই শাপলাগুলো, কেমন সাপের মতো দেখাচ্ছে। সোয়াবিনের তরকারি করব, তো সোয়াবিনও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও কাটা হয়ে গেছে। সোয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে আমি শাপলাটা দেখি কেটে কুটে একটু ওই নুন দিয়ে মেখে রাখবো, লাস্টে ভাজা করব। এখনই সোয়াবিনের তরকারিটা বসিয়ে দেব। দুপুরবেলার দিকে আবার সমস্ত কিছু জাল দিতে হবে, তা না হলে নষ্ট হয়ে যাবে। এখন সবেমাত্র 6:30 বাজে, তা এত তাড়াতাড়ি রান্না করলে এগুলো আর
রাত অবধি ভালো থাকবে না, ওই জন্য দুপুরবেলার দিকে আবার সমস্ত কিছু জাল দিতে হবে। আর ভাজাভুজি যেগুলো থাকবে সেগুলো ফ্রিজে তুলে রাখবো। মোবাইলে চার্জ নেই, আমি মোবাইলটা চার্জে বসিয়ে দিয়ে এই কটা কাজ আগে করি, পরে আবার ব্লগ শুরু করব। সকালের জন্য কয়েকটা রুটি করলাম। আমার বর বলল সে এখন খাবে না, ওকে দোকানে রুটি আর তরকারি দিয়ে দিতে। তো রুটি আর এই যে কাঁকরোল ভাজা, এটা টিফিন বক্সে ভরে ওকে দোকানে দিয়ে দিলাম। ওর জন্য এই রুটি খাবে, তারপর ঘর মোছার মেয়েটা আসবে, ওকেও রুটি দেব। আজকে অল্প অল্প করে অনেক কিছুই রান্না করছি, পরে তোমাদেরকে দেখাবো। আর সকালের দিকে যত যা বাসন হয় সমস্ত কিছু আমি ধুয়ে রাখি। বাসন ধোয়ার মাসিও ইদানিং খুব কামাই করছে। গত সপ্তাহে 3-4 দিন আসেনি, শরীর ভালো ছিল না। আবার 3-4 দিন কাজ করার পর গতকালকে আবার আসেনি। তো ওই কারণে আমি না আবার কালকে অনেক বাসন ধুয়ে রেখেছি, যদি আজকে সকালবেলা না আসে সেই জন্য অনেক বাসন ধুয়ে রেখেছিলাম। তো আজকে সকালবেলা সে এসে বাসন কটা ধুয়ে দিয়ে গেছে, অল্প কয়েকটাই বাসন ছিল। রান্না করার সময় টুকটাক অনেক বাসনই মেজে রাখি। কড়াই, প্রেসার কুকার এগুলো ধোয়া মাজা করি না, এগুলো রেখে দেই। তারপর বিকেলের দিকে আর সেরকম একটা বাসন ধোয়া মাজা করি না, ওগুলো গামলার মধ্যে জমা করে রাখি। বাসন ধোয়ার লোক আছে ঠিকই, কিন্তু তার উপরে সমস্ত বাসন চাপিয়ে দিতে পারি না, তাহলে তো 2 গামলা বাসন হবে। ওই জন্য টুকটাক ছোটোখাটো যা বাসন হয় সেগুলো আমি দিনের বেলাতে ধুয়ে রাখি। মাঝে মধ্যে দুপুরবেলাতেও ভাত খাওয়ার থালাগুলো ধুয়ে রাখি। আর আমার তো সবসময় কোনো কিছু খাওয়ার পর সাথে সাথে সেই বাটি বা বাসনটা ধুয়ে রাখার অভ্যাস। সে সকালে হোক রাতে হোক, আমি যখনই থালায় বা বাটিতে কিছু একটা খাবো সাথে সাথে সেই বাসনটা আমি ধুয়ে রেখে দেই। ঘরের মধ্যে এত এঁঠো বাসন জমা করে রাখতে আমার একদমই ভালো লাগে না, ওই জন্যই অনেকটা বাসন আমি ধুয়ে রাখি। এবার লোক যখন রেখেছি তাকে তো কিছুটা বাসন বের করে দিতে হবে, তাই বড় বড় বাসনগুলো ধোয়া মাজা করি না। আর আমি যেহেতু আজকে আবার ফ্ল্যাটে চলে যাব, মাঝখানে 3 সপ্তাহ ফ্ল্যাটে যাওয়া হয়নি, আজকে আবার কৃপার সাথে গিয়ে কয়েকদিন ফ্ল্যাটে থেকে আসব। তো সেই জন্য আবার সমস্ত কিছু গুছিয়ে রেখে যাচ্ছি। ফ্রিজটাও পরিষ্কার করলাম আর ফ্রিজের মধ্যে সব কিছু গুছিয়ে রাখলাম। অর্জুনের জন্য পাস্তা সেদ্ধ করে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, আদা কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি ফ্রিজে। 2-3 দিন বাড়িতে থাকবো না, ওই জন্য সমস্ত কিছু ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখলাম, যাতে আমার হাজব্যান্ড ফ্রিজ খুলে সমস্ত কিছু হাতের নাগালে পায়। আর এই সমস্ত জিনিসপত্র গতকাল আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছিলো, সেগুলো আর গুছিয়ে রাখা হয়নি, এগুলো এখন ঠিকঠাক করে রেখে দিচ্ছি। এখানে আছে ঘর মোছার লাইজল, আমন্ড, হারপিক, লেবু। একদিকে রান্না করছি, অন্যদিকে এই সমস্ত গোছগাছের কাজকর্মও করছি। আজকে আবার সোমবার, বাবা ভোলানাথের পুজো করতে হবে, ওই জন্য তাড়াতাড়ি ঠাকুর ঘরে যেতে হবে। আগামীকাল থেকে অর্জুনের হাফ ইয়ারলি এক্সাম শুরু হবে। এদিকে আমিও বাড়িতে থাকছি না, অর্জুন একা একাই লেখাপড়া করে পরীক্ষা দেবে। 3 সপ্তাহ তো ফ্ল্যাটে যায়নি, কৃপা বারাসাতে বা হাবড়াতে থেকেই ক্লাসগুলো করেছে। তো ভাবলাম আজকে ফ্ল্যাটে যাই, কয়েকদিন ওখানে থেকে আবার চলে আসবো এখানে। আজকে সকালবেলা পুজো দিতে এসে নতুন ধূপকাঠির প্যাকেটটা খুললাম। এবার ধূপকাঠির প্যাকেট খুলে তো আমি অবাক। এই দেখো সিলভার কালারের ধূপকাঠি, এই দেখো ধূপকাঠির রং তো আমি সবসময় ওই কালো, তারপরে একটু ওই মেটে মেটে কালার এই ধরনেরই দেখেছি, সবুজ, হ্যাঁ হালকা একটু সবুজ রঙেরও ধূপকাঠি দেখেছি, কিন্তু এরকম সিলভার কালারের ধূপকাঠি আমি আর কখনো দেখিনি। দেখো দেখতে সুন্দর না, আর গন্ধটাও বেশ সুন্দর। আমি তো এর আগে একবার ঠাকুর ঘরে এসে গোপালকে জল বাতাসা দিয়ে তারপর উপরের ঘরে গিয়েছিলাম, তো সেই সময় ধূপকাঠি প্রদীপ এগুলো জ্বালানো ছিল, উপরের ঘর থেকেও আমি গন্ধ পেয়েছি। গোপালকে সিলভার কালারের ধূপকাঠি দিয়ে পুজো করে আজকে আমার খুব ভালো লাগছে। ঠাকুরের জন্য নতুন নতুন কিছু করতে পারলে তো ভালোই লাগে। তোমরা যদি কেউ এই সিলভার কালারের ধূপকাঠি দেখে থাকো আমাকে অবশ্যই জানিও, আমি জীবনেই প্রথম দেখলাম সিলভার কালারের ধূপকাঠি। এই দেখো শাপলা ভাজা, শাপলা ভাজাটা পরে আমি টিফিন বক্সে ভরে নিয়ে যাব, আর দুপুরবেলা আমার বরকে একটু দেব, এটা আর আলাদা করে বাসনে ঢাললাম না। এ হলো আলুর দম, কাজু বাদাম বাটা, তারপরে টক দই এসব দিয়ে করেছি, লাল শাক ভাজা, করলা ভাজা, আর এটা হলো বাদাম বাটা। অর্জুনের জন্য টিফিনে পাস্তা বানিয়েছে, অর্জুন অল্প একটু নিয়ে গেছে আর এইটুকু আছে, তো এইটুকু ও বিকেলবেলা খেয়ে নেবে। আর কালকের জন্য ডিম রান্না করেছি, তো এগুলো এখন ফ্রিজে রেখে দেবো। এটা দিয়ে পাস্তাটা ঢাকতে হবে, ফ্রিজে পাস্তাটা রেখেছি সেটা ঢাকা হয়নি, তো এগুলো সব ফ্রিজে রেখে দেবো।
এখনও আমার রান্না কমপ্লিট হয়নি, ভাত রান্না করতে হবে, একটু পরে আবার ভাত বসাবো। সকালবেলা তো অল্প করে ভাত রান্না করেছিলাম, দেখলে মনে হয় যে এইটুকু রান্না করতে কত সময় লেগেছে, কিন্তু বিশ্বাস করো আমি সেই 5টা থেকে 10টা অবধি রান্না করেছিলাম। রান্নাঘর আর এই ডাইনিং রুমে এখানেই ছিলাম। মাঝখানে আধা ঘন্টার জন্য উপরের ঘরে গিয়েছিলাম অর্জুনকে ডাকার জন্য। এখন কিন্তু বিকাল প্রায় 4টে বাজে, আর আমি আজকে 3টার ট্রেনটা ধরতে পারিনি। আমি তো ট্রেনে যাই, যখন ফ্ল্যাটে যাই সে সময় ট্রেনে যাই, তারপরে বাসে উঠি। আজকে আমি বাসে করে বারাসাত আসলাম, তারপর বারাসাত থেকে আবার বাসে চিনার পার্কে আসলাম। চিনার পার্ক থেকে অটোতে করে তারপরে আমাদের ফ্ল্যাট। আজকে আসার সময় যা ঝামেলা হয়েছে, অর্জুন আর অর্জুনের পাপা কেউ আমাকে আসতে দেবে না। ও দুপুরবেলাতে আবার আমাদের বাড়িতে আমার ভাগ্নে বউ এসেছিল, তো ওকে ভাত খেতে বলেছিলাম, ভাত খায়নি। তারপরে ওই যে একটুখানি ভেজ পাস্তা ছিল সেটাই ওকে দিলাম। অর্জুনের আগামীকাল ফিজিক্স এক্সাম, কিন্তু আজকে ওর টিচার পড়াতে পারবে না, তার মেয়ে অসুস্থ, সে মেয়েকে নিয়ে হসপিটালে অ্যাডমিট আছে। এখন এই ফিজিক্স ও কার কাছে পড়বে সেটাই এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তারপর ওকে যে আর্টস গ্রুপটা পড়ায় তাকেই বললাম যে তুমি একটু ফিজিক্সটা পড়িয়ে দিও। এদিকে কৃপার শরীরটা আজকে ভালো নেই, সেই জন্যই আমি তড়িঘড়ি করে ফ্ল্যাটে আসলাম। তা না হলে কৃপাকে বলতাম আজকের রাতটা বারাসাতে আমার বাপের বাড়িতে থাকতে, কিন্তু মেয়ের শরীর ভালো নেই। মেয়ে বলে মা তুমি একটু কষ্ট করে এখানে আসো, আজকে আমার আর বারাসাতে যাওয়ার মতো শক্তি নেই। আর মেয়ে তো সেই টিফিন যা সকালবেলা দিয়েছিলাম সেসব কিচ্ছু খায়নি, তো এইসবের জন্য আমি আর সেই বাড়ি থেকে বের হতে পারছি না। ছেলে কাঁদে তো ছেলের বাবা কাঁদে, মানে আমি চলে আসলে তাদের সবার অসুবিধা। আমার সংসারের অবস্থা এখন কেমন জানি একটা জগা খিচুড়ির মতো হয়ে গেছে, সব কিছু কেমন যেন ছড়ানো ছেটানো। ছেলে মেয়ে কিন্তু খুব ব্যস্ত থাকে, ওদের স্কুল কলেজ পড়াশোনা নিয়ে ওরা কিন্তু খুব ব্যস্ত থাকে, আর ওদের দুজনকে সামলাতে গিয়ে আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ বেসামাল হয়ে যাচ্ছি। এই দিক দেখলে তো ওই দিক দেখা হয় না, ওই দিক দেখলে তো এই দিক দেখা হচ্ছে না। আমার যেরকম সংসারের কাজ থাকে সেরকম আমার হাজব্যান্ডের ব্যবসার কাজও থাকে। আজকে তো আমার ফ্ল্যাটে আসতে দেরি হয়েছে, আমার আগে কৃপা ফ্ল্যাটে চলে এসছে কলেজ ছুটি হওয়ার পরে, আর আমি আসার সময় আইসক্রিম, খাস্তা, কচুরি এগুলো কিনে নিয়ে এসেছিলাম। এখন 6:30 বাজে, ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিলাম। বাড়িতে আসেই ভাত রান্না করা হয়নি, তোমাদেরকে বলেছিলাম না যে ভাত রান্না করতে হবে রাতের জন্য। এই দেখো ভাত উতলে গেছে, তো সেটা আর করা হয়নি। চাল টাল ধুয়ে নিয়েছিলাম, কিন্তু আমি আর সেটা রান্না করার না সময় পাইনি। অর্জুন তো দুপুরবেলা ভাত খায়নি, আমি যখন এসেছি তখনও দেখলাম অর্জুন ভাত খায়নি। পাস্তা খেয়েছিল তো দেরি করে খেয়েছে, ওর খিদে পায়নি, তো ওই জন্য আর ভাতটা বসানো হয়নি। আর আজকে তো আসার সময় একটা যুদ্ধ হয়ে গেল, তোমাদেরকে তো বললাম। কতদিন পর ফ্ল্যাটে আসলাম, তাও ওরা আমাকে কেউ আসতে দেবে না। আজকে কৃপার শরীরটা ভালো ছিল না, সেই জন্যই আমি জোর করে এসেছি, তা না হলে আসতাম না। আমি তো জানি মেয়েটার কষ্ট হয়ে যাবে, মেয়েটা একটু ভাত খায়নি। ও যে সকালবেলা 2টো টিফিন বক্সে ভাত দিয়েছিলাম, 2টো টিফিন বক্সের মধ্যে পুরো সেই ভাত ভরা। ও আমাকে বলেছিল যে মা আমি খাইনি, আমি খেতে পাচ্ছি না। ওই ভাত এইমাত্র আমি সব ফেলে দিলাম। সকালে রান্না করেছি, ভাত সব নষ্ট হয়ে গেছে, ডালে ভাতে সব নষ্ট হয়ে গেছে, শুধু ওই একটু লাল শাক ভাজা খেয়েছে, কাঁকরোল ভাজাটাও খায়নি, সব ভাত ফেলে দিলাম। ওই জন্যই তো চলে এসেছি, নাহলে মেয়েটার কষ্ট হয়ে যাবে। অর্জুনের কাছে থাকতে পারলে তো ভালোই হতো, কিন্তু কৃপার তো কষ্ট হয়ে যাবে। এই 3-4 সপ্তাহ ধরে, না 4 সপ্তাহ না 3 সপ্তাহ ধরে কৃপা আসা যাওয়া করছে। বলে মা এই সপ্তাহটাই তো লাস্ট, সামনের সপ্তাহে শুধু 2 দিন থাকতে হবে, এই সপ্তাহটা এখানে থাকো। ভাইয়ের তো ফাইনাল পরীক্ষা না, হাফ ইয়ারলি পরীক্ষা। আর আমিও চাই অর্জুন এবার একা একা পরীক্ষা দিক। আমি আর কৃপা তো ওর সাথে সবসময় লেগে থাকি, সেই জন্য ও বুঝতে পারে না, মানে সব কিছু আমাদের উপরে ফেলে রাখে। এইবার ও একটু একা একা নিজের পড়াশোনা নিজে করতে শিখুক, দেখি একা একা ছেলে কত দূর কী করে। মাঝে মধ্যে ছেলে মেয়েকে একটু একা একা ছাড়তে হয়। দেখি অর্জুন এবার একা একা পড়াশোনা করে কি পরীক্ষা দেয়। আর একটা তোমাদেরকে দুঃখের সংবাদ দিচ্ছি, সেটা হলো আমাদের এই ঘরের লাইটটাও মনে হয় খারাপ হয়ে গেছে। এই যে এই ঘরের দেখো, এই বারান্দার পাশে যে ঘরটা রয়েছে সেই ঘরের লাইটটা মনে হয় খারাপ হয়ে গেছে। আমি এইমাত্র লাইটটা অন করলাম, দেখি লাইট আর জ্বলছে না। এর আগে তো ফ্যানটা খারাপ হয়ে গিয়েছিলো, ফ্যানের কয়েল কেটে গেছে, এখন আবার লাইটটাও খারাপ হয়ে গেল।
এখন রাত 11:15 বাজে। আমরা আজকে তাড়াতাড়ি ডিনার করে নিয়েছি। 7টার সময় মা মেয়ে দুজন মিলে ডিনার করে নিয়েছি। খুব খিদে পেয়েছিল। কৃপারও তো আজকে খাওয়া হয়নি, কৃপা তো সমস্ত ভাত ফেলে দিয়েছে। আমি আর কি ফেলে দিয়েছি, ও তো ওরকম টিফিন বক্স নিয়ে এসছে, পুরো ভরা টিফিন বক্স, একটু ভাত খায়নি। সকালবেলা যে 2টো টিফিন বক্সে ভাত দিয়েছি সব ফেলে দিলাম। আমি ফালতু কষ্ট করে সকালবেলা উঠে ওর জন্য রান্না করলাম। আর আমার তো খাওয়াই হয়নি আজকে, একদিকে বের হব, অন্যদিকে কাজের চাপ, এইসব করে আর আমার ভাত খাওয়া হয়নি। সে মনে হয় 1:45টার দিকে এইটুকখানি ভাত নিয়েছিলাম, ঠিক এইটুকখানি ভাত নিয়ে কোনো রকমের ডাল দিয়ে একটু খেয়েছে। ব্রেকফাস্টও করা হয়নি, দুপুরে কিচ্ছু খাওয়া হয়নি। ওই জন্যই তো খাস্তা কচুরি দুটো নিয়ে এসেছিলাম। সে তো চাউমিন সিঙ্গারা পাইনি, ওটা খাওয়ার জন্য আমি হাবড়া থেকে এসেছি। মানে হাবড়া থেকে আমি ভাবতে এসেছি যে আমি এখানে এসে চাউমিন সিঙ্গারা খাবো, সেটা তো বানানো হয়নি আর খাওয়াও হয়নি। খাস্তা কচুরিগুলো একদম ভালো ছিল না, খিদের পেটে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে। একদম বাজে খাস্তা কচুরিগুলো। আমাদের ওখানে যে খাস্তা কচুরি বানায় সেগুলো ভালো, এই খাস্তা কচুরি না কেমন যেন সেই মানে নুন কাটা লাগছে, মানে লবণ বেশি দিয়েছে। তো ওই খিদের পেটে খেয়ে নিয়েছে। যাই হোক, এখন ঘুমিয়ে পড়বো। চোখে ঘুম, কিন্তু ঘুমাতে পারছি না। অনেক চেষ্টা করেছি ঘুমের জন্য। আমি ভেবেছিলাম যে আমি মনে হয় ঘুমিয়েও পড়বো, কিন্তু কোথায় ঘুম। আমার তো মনে হচ্ছে 1.5-2 ঘন্টায়ও আমার ঘুম আসবে না। কৃপা তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে, ওই ভোরবেলা বের হয়েছে তো খুব ক্লান্ত। তো এর মধ্যে আবার খবর পেলাম, এই সন্ধ্যের সময় খবর পেলাম কৃপাদের নাকি বুধবার দিন কলেজ বন্ধ থাকবে। এবার কৃপা বলে যে মা তাহলে তুমি কালকে বাড়ি চলে যাও। আমি এত যুদ্ধ ঝামেলা করে এসেছি, এবার ও আমাকে বলছে তুমি বাড়ি চলে যাও, বুধবার তো কলেজে যাব না, আমি কালকে ক্লাস করে বাড়ি চলে যাব। এখন আর কি করব, আজকে টেনে টুনে মানে যে সমস্ত জিনিসপত্র নিয়ে এসছে সেগুলো আবার টেনে টুনে বাড়িতে নিয়ে যাব। বৃহস্পতিবার আমি বলতে পারছি না, আসতেও পারি নাও আসতে পারি। বৃহস্পতিবার আর শুক্রবার ওর ক্লাস রয়েছে। এবার বৃহস্পতিবার কি করব জানি না। আমাকে তো বাড়ি থেকে ছাড়তেই চায় না, আমার বর আর আমার ছেলে, এই দুজন তো আমাকে ছাড়তেই চায় না। তো অলরেডি আমার বর বলে দিয়েছে যে তোমাকে আর যেতে হবে না, কৃপা ওই দিন বারাসাত চলে যাবে। যাই হোক বন্ধুরা, আর গল্প করব না, এখন একটু শুয়ে ঘুমানোর চেষ্টা করি। তো সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।